বিসমিল্লাহিররহমানিররহিম। দাপটঘাটি দ্বিতীয় মাধ্যমিক বিদ্যালয় অনলাইন ক্লাস 2020। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। এখন আমি তোমাদের সামনে যে বিষয়ে আলোচনা করতে চাই সেটি হলো নবম ও দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের রসায়ন বিজ্ঞান। শিক্ষার্থী বন্ধুরা, এতদিন আমি আলোচনা করেছিলাম সপ্তম অধ্যায়। আজ নতুন যে অধ্যায় তোমাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে নবম অধ্যায় এসিড ক্ষার সমতা। তাহলে সর্বপ্রথম আমাদের যে বিষয় জ্ঞান রাখতে হবে সেটি হলো এসিড, ক্ষার, লবণ। এই তিনটে জিনিস আমাদের শিখতে হবে। কাদের এসিড বলবো আমরা, কোনগুলোকে আমরা ক্ষার বলবো, কোনটাকে আমরা লবণ বলবো। দেখি এসিড কি। প্রথমে আমি এসিড সম্পর্কে তোমাদের একটু জ্ঞান দিতে চাই। রাসায়নিক দ্রব্যাদির মধ্যে এসিড খুবই একটি গুরুত্বপূর্ণ পদার্থ। এসিডের নাম তোমরা আগেও শুনেছ, কিন্তু হয়তো কোনটা জৈব অ্যাসিড কোনটা অজৈব অ্যাসিড এইটা তোমরা জানো না। যাই হোক, আগে এসিড জিনিসটা কি সেটা আগে শিখো। রাসায়নিক দ্রব্যাদির মধ্যে এসিড খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। পানিতে দ্রবীভূত কলে এসিড অণু বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন দিতে পারে। তাহলে এসিড কি? যে সকল দ্রব্যসমূহ পানিতে বিয়োজিত কলে প্রোটন দিতে পারে বা হাইড্রোজেন আয়ন দিতে পারে, সে সকল দ্রব্যকে এসিড বলে। তাহলে প্রোটন কি? H+ দিবে। পানিতে বিয়োজিত কলে কি দিবে? H+ দিতে পারে। যে সকল দ্রব্য তাদের কি আমরা কি বলবো? এসিড বলবো। তাই এখন দেখি কোনটা দুর্বল অ্যাসিড কোনটা শক্তিশালী অ্যাসিড এটা একটু দেখি। তাহলে অ্যাসিড হচ্ছে প্রথমে দুই প্রকার। অ্যাসিড দুই প্রকার। এক নম্বর হলো জৈব অ্যাসিড। দুই নম্বর হলো অজৈব অ্যাসিড। জৈব অ্যাসিড এবং অজৈব অ্যাসিড এরা সকলেই H+ দান করতে পারে, কিন্তু কাদের আমরা জৈব অ্যাসিড বলবো, কাদের অজৈব অ্যাসিড বলবো। ঠিক আছে, দেখি জৈব অ্যাসিডের একটা উদাহরণ দেই। ইথানয়িক অ্যাসিড, আর একটা দিই তোমাদের পরিচিত একটা দিই, H2SO4 সালফিউরিক অ্যাসিড। তবে কোনটা জৈব অ্যাসিড কোনটা অজৈব অ্যাসিড? জৈব অ্যাসিড সমূহের সর্বশেষ COOH গ্রুপ থাকবে। অজৈব অ্যাসিডের বেলায় এরকমের COOH থাকবে না। যেমন সালফিউরিক অ্যাসিড হতে পারে, নাইট্রিক অ্যাসিড হতে পারে, হাইড্রোক্লোরিক অ্যাসিড হতে পারে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড ইত্যাদি। তেমনিভাবে জৈব অ্যাসিডের মধ্যে আছে কি? মিথানয়িক অ্যাসিড, ইথানয়িক অ্যাসিড, প্রোপানয়িক অ্যাসিড, বিউটানয়িক অ্যাসিড, পেন্টানয়িক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড। এরকমের অনেক অ্যাসিড আছে যেগুলো খাদ্য দ্রব্যাদির মধ্যে পাওয়া যায়। এখন জৈব অ্যাসিড সমূহ সাধারণত দুর্বল অ্যাসিড। কিভাবে? এদের যদি কারো পান করে বা তাইলে শরীরের বরঞ্চ আরো উপকার। যেমন তেঁতুলে টার্টারিক অ্যাসিড আছে, তারপরে লেবুতে সাইট্রিক অ্যাসিড আছে। এইগুলো আমাদের দেহের জন্য উপকার করে, কিন্তু অজৈব অ্যাসিডগুলো শক্তিশালী। এই অ্যাসিডগুলো আমাদের দেহে কোনো জায়গায় লাগলে ক্ষত সৃষ্টি করবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা,
আমরা এই দুটো বিষয় আগে একটু জ্ঞান নেই। জৈব অ্যাসিড, অজৈব অ্যাসিড। তাহলে জৈব অ্যাসিড কি? যে সকল অ্যাসিড সমূহের কার্যকারী মূলক COOH আছে তাদেরকে জৈব অ্যাসিড বলে। জৈব অ্যাসিড সমূহ আমাদের দেহে প্রয়োজনীয় বিভিন্ন খাদ্যের মধ্যে, ফলগুলোর মধ্যে জৈব অ্যাসিড পাওয়া যায়। আর অজৈব অ্যাসিড সমূহ রাসায়নিক জ্ঞানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় ব্যবহার করা হয় এবং এগুলো শক্তিশালী। এগুলো আমাদের দেহে ভাগে কি করে? কোনগুলো এগুলো ভাগে আমাদের দেহে ক্ষতি করে, ক্ষত সৃষ্টি করে। এখন আমি কিছু জৈব অ্যাসিড এবং কিছু অজৈব অ্যাসিডের নাম এখানে দেব। উদাহরণ হিসেবে জৈব অ্যাসিড আর হলো অজৈব অ্যাসিড। জৈব অ্যাসিড মিথানাইক অ্যাসিড দিলাম COOH, ইথানাইক অ্যাসিড দিলাম COOH, তারপর অক্সালিক অ্যাসিড দিলাম COOH, অজৈব অ্যাসিডের মধ্যে দিতে পারি সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, তারপর ফসফরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোআয়োডিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে জৈব অ্যাসিড এবং অজৈব অ্যাসিড সম্পর্কে আগে একটু জানো। জৈব অ্যাসিড সমূহের শেষে কি থাকে? COOH থাকে এবং বাকিগুলো হাইড্রোজেন যুক্ত অন্য অ্যাসিডগুলোর মতো আমরা অজৈব অ্যাসিড। এখন অ্যাসিড সমূহের তাহলে কি? অ্যাসিড সমূহ কারা? যে সকল যৌগ সমূহ পানিতে H+ দান করতে পারে তাদেরকে অ্যাসিড বলে। এখন অ্যাসিড সমূহ বিয়োজিত হইয়া কি হইতে পারে সেই বিষয়ে একটু তোমাদের আমি আলোচনা করতে চাই। অ্যাসিড সমূহ কিভাবে বিয়োজিত হয়, যেমন এটাকে যদি HCl বিয়োজিত হয়ে হতে পারে H+ প্লাস ক্লোরিন মাইনাস। এমনি সালফিউরিক অ্যাসিডে তো বিয়োজিত হইতে পারে H2SO4 বিয়োজিত বিক্রিয়া হইলে দুইটা প্রোটন প্লাস সালফেট মূলক। তাহলে অ্যাসিড সমূহ বিয়োজিত হয় পানিতে কি করে? H+ দান করতে পারে। হাইড্রোক্লোরিক অ্যাসিড বিয়োজিত হতে পারে পোটাশিয়াম প্লাস ক্লোরিন আয়ন। যেভাবে সালফিউরিক অ্যাসিড বিয়োজিত হতে পারে পোটাশিয়াম প্লাস সালফেট মূলক। তেমনি ভাবে অ্যাসিড সমূহ বিয়োজিত হয়। এখন কাদের আমরা শক্তিশালী অ্যাসিড বলবো, কাদের আমরা মৃদু অ্যাসিড বলবো? যে সকল অ্যাসিড সমূহ পানিতে দ্রবীভূত অবস্থায় যখন থাকে তখন অ্যাসিডের পরিমাণটা বেশি, পানির পরিমাণ কম, এই সকল অ্যাসিডকে আমরা বলবো গাঢ় অ্যাসিড। মৃদু অ্যাসিডটা কি? যে দ্রবণের ভিতরে পানির পরিমাণ বেশি, অ্যাসিডের পরিমাণ কম, তাকে বলবো আমরা মৃদু অ্যাসিড। তাহলে গাঢ় অ্যাসিড কোনটা? পানিতে দ্রবীভূত অবস্থায় যে অ্যাসিডের পানির পরিমাণ কম, অ্যাসিডের পরিমাণ বেশি, সেইটাকে বলবো আমরা গাঢ় অ্যাসিড। আর যে দ্রবণের মধ্যে পানি কম, অ্যাসিডের পরিমাণ বেশি, তাকে বলবো আমরা মৃদু অ্যাসিড। এখন শক্তিশালী অ্যাসিড সমূহ কারা? হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এরা হলো মূলত শক্তিশালী অ্যাসিড। জৈব অ্যাসিডের ভিতরে, অজৈব অ্যাসিডের ভিতরে আবার শক্তিশালী অ্যাসিডও আছে
দুর্বল অ্যাসিডও আছে। শক্তিশালী অ্যাসিড আমরা কারে বলবো? যেই সকল অ্যাসিড সমূহ 100% বিয়োজিত হতে পারে তাদেরকে শক্তিশালী অ্যাসিড বলে। যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি আমরা পানিতে বিয়োজিত করি তাইলে 100টা অণুর ভিতরে 100টাই ভাঙবে। কিন্তু যদি আমি ইথানলিক অ্যাসিড দ্রবণের কথা বলি, যেমন যদি আমি এই অ্যাসিডের কথা বলতাম CH3COOH, এই অ্যাসিডটা 100% বিয়োজিত হইল না। 1000 এর ভিতরে সর্বোচ্চ 996টা অবিয়োজিত অবস্থায় থাকতো এবং 4টা ভাঙতে পারত। ভাঙত কয়টা? 4টা বিয়োজিত হইতে পারত, 996টাই অবিয়োজিত অবস্থায় থাকতো। এইসব অ্যাসিডগুলোর আমরা বলবো মৃদু অ্যাসিড। কিন্তু শক্তিশালী অ্যাসিড কারা? যে সকল অ্যাসিড সমূহ খুব সহজে তাড়াতাড়ি বিয়োজিত হইতে পারে এবং সব অণুগুলোই বিয়োজিত হইতে পারে তাদেরকে আমরা কি বলবো? শক্তিশালী অ্যাসিড। তার শক্তিশালী অ্যাসিড আছে সালফিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখন দেখি অজৈব অ্যাসিডের মধ্যে আবার কারা একটু দুর্বল অ্যাসিড। দুর্বল অ্যাসিড কারা? H2CO3 কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিড এ ভাইটা হইতে পারে কি? দুইটা প্রোটন হইবে, কার্বনেট মূলক হবে। তেমনি ভাবে ইথানলিক অ্যাসিড বিয়োজিত পাবে কিভাবে? একটা প্রোটন হবে আর হবে CH3COO- অ্যাকোয়াস। এই সকল অ্যাসিডগুলো একটু দুর্বল অ্যাসিড, এরা আংশিক বিয়োজিত হয়। এরা কি হবে? আংশিক বিয়োজিত হয়। তবে যে সকল অ্যাসিডগুলো 100% বিয়োজিত হয় তাদের বলবো আমরা শক্তিশালী অ্যাসিড। যে সকল অ্যাসিডগুলি পানিতে আংশিক বিয়োজিত হয় তাদেরকে বলবো আমরা দুর্বল অ্যাসিড। অ্যাসিড পানির দ্রবণে অ্যাসিডের পরিমাণ যদি বেশি, এখন গাঢ় অ্যাসিড, গাঢ় অ্যাসিড আর হলো লৌহ অ্যাসিড। কাকে আমরা গাঢ় অ্যাসিড বলবো, কাকে আমরা লৌহ অ্যাসিড বলবো? অ্যাসিড ও পানির মধ্যে অ্যাসিড ও পানির দ্রবণে, অ্যাসিড ও পানির দ্রবণে অ্যাসিডের পরিমাণ বেশি। লৌহ অ্যাসিড
অ্যাসিড ও পানির দ্রবণে পানির পরিমাণ বেশি, তাহলে গাঢ় অ্যাসিড কোনটা? অ্যাসিড ও পানির দ্রবণের মধ্যে অ্যাসিডের পরিমাণ বেশি হবে যাহাকে আমরা গাঢ় অ্যাসিড বলবো। লঘু অ্যাসিড অ্যাসিড ও পানির দ্রবণের মধ্যে পানির পরিমাণ বেশি হবে যাহাকে আমরা লঘু অ্যাসিড বলবো। তাহলে শিক্ষার্থীরা আমি এ পর্যন্ত যে আলোচনা করছি তার ভিতরে পেয়েছি কি কি? প্রথমে আমরা অ্যাসিডকে যে সকল যৌগসমূহ H+ দান করতে পারে তাদেরকে অ্যাসিড বলে। অ্যাসিডের মধ্যে আবার কি কি আছে? জৈব অ্যাসিড, অজৈব অ্যাসিড। জৈব অ্যাসিড কারা? যে সকল অ্যাসিডের COOH কার্যকারীমূলক আছে তাদেরকে জৈব অ্যাসিড বলে। জৈব অ্যাসিড সমূহ সাধারণত ফল, মূল, শাকসবজির ভিতরে পাওয়া যায়। আর অজৈব অ্যাসিড সমূহ যেমন সালফিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্রোমিক অ্যাসিড, হাইড্রোয়াইডিক অ্যাসিড, এই সকল অ্যাসিড সমূহ রাসায়নিক দ্বারে পাওয়া যায়। কিন্তু অজৈব অ্যাসিডের মধ্যে আবার কোনটাকে আমরা গাঢ় অ্যাসিড বলবো, কোনটাকে লঘু অ্যাসিড বলবো। গাঢ় অ্যাসিড সমূহ বলবো যে সকল দ্রবণে অ্যাসিড ও পানির দ্রবণের মধ্যে অ্যাসিডের পরিমাণ বেশি, পানির পরিমাণ কম, তাহাকে বলবো আমরা গাঢ় অ্যাসিড। এই যে উপরেরটা। লঘু অ্যাসিড বলবো কারে? অ্যাসিড ও পানির দ্রবণের মধ্যে পানির পরিমাণ বেশি, অ্যাসিডের পরিমাণ কম, তাহাকে বলবো আমরা লঘু অ্যাসিড। এখন অ্যাসিডের বৈশিষ্ট্য, কোন বৈশিষ্ট্য থাকলে আমরা একটা যৌগকে অ্যাসিড বলতে পারি? অ্যাসিডের বৈশিষ্ট্য। অ্যাসিডের বৈশিষ্ট্য, অ্যাসিড টক স্বাদযুক্ত। স্বাভাবিকভাবে যে বৈশিষ্ট্যগুলো, অ্যাসিড টক স্বাদযুক্ত। তাহলে যে সকল দ্রবণসমূহ টক স্বাদের তাকে বলবো আমরা এটা অ্যাসিড। কিন্তু এইভাবে তোমরা যে কোনো একটা দ্রবণ কি মুখে নেওয়ার চেষ্টা করবে না, কারণ অ্যাসিডে কি করে? এতে তোমার দুর্ঘটনা ঘটতে পারে, ক্ষত সৃষ্টি হতে পারে। তবে হ্যাঁ আছে, যেমন তেঁতুল টক, তেঁতুলের টার্টারিক অ্যাসিড আছে। স্বাভাবিকভাবে ধরে নাও এটাই যে অ্যাসিড সমূহ কি টক স্বাদ যুক্ত। অ্যাসিড নীল লিটমাসকে লাল করে। অ্যাসিড নীল লিটমাসকে অ্যাসিড টক স্বাদযুক্ত, অ্যাসিড নীল লিটমাসকে লাল করে। এই দুটো বৈশিষ্ট্য সাধারণত অ্যাসিডের বেলায় আমরা পাই। এছাড়া বিক্রিয়ার বেলায় যে সকল যৌগসমূহ প্রোটন দান করে তাদের কি আমরা অ্যাসিড বলবো। এখন অ্যাসিডের কিছু বিক্রিয়া সম্পর্কে আমি আলোচনা করতে চাই। অ্যাসিডের কিছু বিক্রিয়া। অ্যাসিড ধাতব অক্সাইডের সাথে বিক্রিয়া। দেখো অ্যাসিডের ধাতব অক্সাইডের সাথে বিক্রিয়া।
ধাতব অক্সাইডের সাথে এটা হলো ধাতব অক্সাইড, অ্যাসিড এটা হলো অ্যাসিড, এটা হলো ধাতব অক্সাইড। অ্যাসিডকে ধাতব অক্সাইডের সাথে বিক্রিয়া করা হলে লবণ ও পানি উৎপন্ন হয়। ক্যালসিয়াম ক্লোরাইড হলো লবণ আর এটা হলো পানি। তাহলে বিক্রিয়ার নাম হচ্ছে এরকমই, জানো যে অ্যাসিডের ধাতব অক্সাইডের সাথে বিক্রিয়া, অ্যাসিডকে ধাতব অক্সাইডের সাথে বিক্রিয়া করা হলে লবণ ও পানি উৎপন্ন হয়। এখানে ক্যালসিয়াম অক্সাইড একটি লবণ, HCl হলো অ্যাসিড, বিক্রিয়া করিয়া হয়েছে ক্যালসিয়াম ক্লোরাইড, লবণ এবং পানি। শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই থাক। আর আজকে আমি যে বিষয়ে আলোচনা করলাম শুধু একটা বিক্রিয়া দেখাইছিলাম, অ্যাসিড সম্পর্কে চিহ্নিত করে শুধু একটা বিক্রিয়া দেখাইছি, ধাতব অক্সাইডের সাথে বিক্রিয়া। এটা তোমরা একটু ভালো করে বোঝো যে ক্যালসিয়াম অক্সাইড HCl এর সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড হয়েছে আর হয়েছে পানি। তবে অ্যাসিডকে ধাতব অক্সাইডের সাথে বিক্রিয়া করা হলে লবণ ও পানি পাওয়া যায়। এখন অ্যাসিড সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়ায় দেখি অ্যাসিড ধাতুর সাথে বিক্রিয়ায় কি হয়। অ্যাসিড সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া, অ্যাসিড সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া। এখানে সক্রিয় ধাতু সমূহ সোডিয়ামের সাথে যদি আমি HCl এর বিক্রিয়া করাই তাহলে কি হবে, এখানেও হবে লবণ আর হবে হাইড্রোজেন গ্যাস। তাই অ্যাসিড সমূহকে সক্রিয় ধাতুর সাথে যদি আমি বিক্রিয়া করাই, এটা হলো একটা ধাতু আর এটা হলো অ্যাসিড। অ্যাসিড সমূহ সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া করালে লবণ ও পানি উৎপন্ন হয়। সোডিয়াম ক্লোরাইড হলো কি লবণ। তবে আজকে দুইটা বিক্রিয়া তোমাদের দেখাইছি, অ্যাসিড ধাতব অক্সাইডের সাথে বিক্রিয়া করে সেখানেও হয় লবণ আর পানি, আর অ্যাসিড সমূহ সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া করা হয় লবণ আর কি গ্যাস উৎপন্ন হয়। শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। তোমরা সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো। আজকে এখানেই আমি আমার ক্লাস শেষ করলাম।